রাজস্থানের একটি ছোট্ট গ্রামে মধ্যরাতে নির্জম নীরবতা ভেঙে হঠাৎ করেই একটা ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। একটা ফাঁকা ঘরের মধ্যে এক অসহায় মেয়ে প্রসব বেদনায় ছটফট করছিল। আশেপাশে তাকে সাহায্য করার মতো তখন কেউ ছিল না। তার স্বামী ভূষণ পেশায় ছিল একজন কবিরাজ। চিকিৎসার কাজের জন্য সে বাইরে গিয়েছিল আর তখনও বাড়ি ফিরে আসেনি। ঠিক তখনই ভূষণ তাড়াহুড়া করে বাড়ি এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। একটা ফুটফুটে নতুন প্রাণকে এই পৃথিবীতে জন্ম দিয়েই সেই মা চিরকালের জন্য চোখ বুজে গেছে। নিজের মারা যাওয়া স্ত্রীর পাশে পড়ে থাকা সেই সদ্যজাত বাচ্চাকে ভূষণ দেখেই তার হাত পা কাঁপতে শুরু করে। যখনই সে বাচ্চাটিকে তুলে নেয় তখনই তার পুরো মুখটা এক নিমিষেই চমকে ওঠে। তার মনের ভেতরে একটা ভয় দানা বাঁধতে শুরু করে। সেই সদ্য জন্মানো বাচ্চাটা পুরোপুরি মেয়েও ছিল না, আবার ছেলেও ছিল না। নিয়তি সেই ঘরে এক হিজড়া সন্তানের জন্ম দিয়েছিল। সমাজের মানুষের কথা আর লোকলজ্জার ভয়ে ভূষণ একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলে, যাতে গ্রামের কোনো মানুষ এর বিন্দুমাত্র টের না পায়। তাই সে রাতারাতি তাড়াহুড়া করে তার নিজের স্ত্রীর চিতা সাজিয়ে ফেলে। চিতার আগুনের তেজ দেখে এক সেকেন্ডের জন্য ভূষণের মনে একটা কুৎসিত চিন্তা এসেছিল। সে ভেবেছিল এই নিষ্পাপ শিশুটাকেও আগুনের মধ্যে ফেলে দেবে, যাতে এই গোপন সত্যটা চিরকালের জন্য ছাই হয়ে যায়। কিন্তু একজন বাবার মন এমন জঘন্য পাপ কাজ করতে পারছিল না। সেই ছোট্ট শিশুর মুখের সরলতা ভূষণের ভেতরের কঠোর মানুষকে এক নিমেষেই গলিয়ে দেয়। মা হয়তো তাকে 9 মাস নিজের গর্ভে ধারণ করেছিল, কিন্তু একজন বাবা হিসেবে ভূষণও তো তাকে নিয়ে কত স্বপ্ন আর আশা বুনেছিল। সে নিজের মনের সঙ্গে প্রতিজ্ঞা করে বসে, পুরো দুনিয়া যদি তার বিপক্ষে চলে যায় তাও সে নিজের এই সন্তানকে কখনোই নিজের থেকে দূরে সরিয়ে দেবে না। ঠিক সেই মুহূর্তে সে তার সন্তানের নাম রাখে খেজরি। পরদিন সকাল হতেই কৌতূহলী গ্রামবাসীদের একটা বড় ভিড় ভূষণের দরজা এসে জমা হয়। সবাই প্রশ্ন করতে শুরু করে যে সমাজের সব নিয়মকানুন ভেঙে সে কেন রাতের অন্ধকারে একা একা স্ত্রী দাহ করল। নিজের সন্তানকে দুনিয়ার মানুষের নিষ্ঠুরতা থেকে আড়াল করার জন্য ভূষণ সঙ্গে সঙ্গে একটা বানিয়ে গল্প বলে। সে গ্রামবাসীদেরকে জানায় যে এক মস্ত বড় পণ্ডিত তাকে এমনটাই করতে বলেছিল। ভূষণ ভয়ের একটা নাটক করে বলে, রাতে আমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু পণ্ডিত মশাই তাকে অলক্ষী আর অপয়া বলেছেন। তার কুষ্ঠিতে এমন একটা ভয়ঙ্কর দোষ আছে যে তার নজর যার উপরেই পড়বে তার পুরো বংশ নাকি একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই এখন থেকেই তাকে সাধারণ মানুষের চোখের আর ছায়া থেকে দূরে রাখতে হবে। ভূষণের সাজানো সেই মিথ্যা গল্প আর কঠোর ব্যবহারের আড়ালে একজন বাবা যে কী পরিমাণ কষ্ট আর অসহায়ত্ব লুকিয়েছিল সেটা বোঝা সেই সরল গ্রামবাসীদের পক্ষে কখনোই ছিল না। নিজের সন্তানকে দুনিয়ার মানুষের বাঁকা নজর থেকে বাঁচানোর জন্য ভূষণ তার বাড়ির উঠানের দেওয়ালটা আরও একটু উঁচু করে দেয়। সে বাইরের পৃথিবীর সঙ্গে তার সন্তানের সমস্ত যোগাযোগ চিরকালের জন্য কেটে দেয়। দিন যত যেতে লাগে ভূষণ তাকে ঘরের ভেতরে সাবধানে রেখে দরজা তালা দিয়ে নিজের কবিরাজি কাজে বেরিয়ে যায়। সে খুব আদরে আর ভালোবাসায় তাকে লাড্ডু বলে ডাকত। লাড্ডু কোনো রকমের কমপ্লেন ছাড়াই সেই ঘরের চার দেয়ালে নিজের পুরো পৃথিবী মেনে নিয়েছিল। দিনগুলো তো কোনো মতে কেটে যেত, কিন্তু রাতগুলো ভূষণের জন্য একটা বড় আতঙ্ক নিয়ে আসত। প্রায় সময় সে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ভয় নিজের বিছানা ছেড়ে উঠে যায়। সে প্রায় সময় একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পায়। একদল হিজড়া নাচতে নাচতে তার বাড়িতে চলে এসেছে আর তার জানের টুকরা লাড্ডুকে তার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে যাচ্ছে। আসলে এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না, এটা ছিল তার মনের ভেতরের আসল ভয়। ভূষণের মনের ভেতরে সবসময় ভয় কাজ করত, আর এই ভয়টাই একজন বাবার আত্মাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিত। সময়ের পাখায় ভর করে দিনরাত কাটতে শুরু করে আর দেখতে দেখতে খেজরি এখন 7.5 বছর হয়ে গেছে। কিন্তু সে তখনও বাইরের দুনিয়া বা বাস্তব ব্যাপারে কিছুই জানত না। সে একদমই অবুঝ ছিল। যদিও ঘরের বাইরে থেকে আসা মানুষের হাসির আওয়াজ, বাচ্চাদের খেলাধুলা আর হইচয়ের শব্দ প্রায় সময় তার নিষ্পাপ মনের ভেতরে একটা কৌতূহলের সৃষ্টি করত। সে ঘন্টার পর ঘন্টা ঘরের দেয়ালের দিকে তাকিয়ে ভাবত, এই বন্দিশালার ওপারের দুনিয়াটা আসলে কেমন হবে। ভূষণ যেহেতু একজন কবিরাজ ছিল, তাই গ্রামের নারীরা প্রায় সময় ঔষধ নিতে বা চিকিৎসা করাতে তার বাড়িতে আসত। কিন্তু আজ পর্যন্ত একজন মানুষও খেজরির ছায়াটুকু পর্যন্ত দেখতে পায়নি। একদিন এমনি চিকিৎসা করতে আসা এক মহিলা ভূষণকে খোঁচা মেরে বলে, এবার তোমার মেয়ের হাতে দুটো হলুদ করে দাও, বিয়ে দিয়ে দাও। আর কতদিন তুমি এভাবে অপায়া বলে এই ঘরের মধ্যে আটকে রাখবে। সেই মহিলার কথা শুনে ভূষণের বুকটা দুর্বল করতে শুরু করে, কিন্তু সে বাইরে নিজের রাগ দেখে কড়াভাবে জবাব দিয়ে বলে, সে আমার মেয়ে আর সে সবসময় আমার কাছেই থাকবে। আমি এই দুনিয়ার তৃতীয় সত্যটা আপনাদের চেয়ে অনেক ভালো বুঝি। পরের দিন ভূষণ নিজের লাড্ডুকে পাশে বসায় এবং বলে, কিছু বিশেষ জড়িবুটি আনার জন্য তাকে গ্রাম থেকে অনেক দূরে যেতে হবে। এটা শুনে খেজরি তার বুড়ো বাবার জন্য অনেক চিন্তায় পড়ে যায়। বয়সের কারণে ভূষণের চোখ আর শরীর এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। গতবারও সে রাস্তায় পড়ে গিয়ে বেশ ভালো রকমের চোট পেয়েছিল। খেজরি তখন একদম সরলভাবে তার বাবাকে বলে,
তুমি আমাকে বুঝিয়ে দাও সেই জরুরিটি কোথায় পাওয়া যায়। আমি নিজেই গিয়ে ওগুলো সেখান থেকে নিয়ে আসব। কিন্তু বাইরে যাওয়ার নাম শুনতেই ভূষণ চমকে ওঠে। সে সাথে সাথে খুব কড়া গলায় বারণ করে দিয়ে বলে সে ঘরের চৌকাঠ কোনোভাবেই পার করতে পারবে না। সে সন্তানের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য বলে, তুই যদি বাইরের দুনিয়ায় যাস তবে তোর এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ লেগে যাবে। নিজের বাবার মুখে এই কথা শুনে তার বাইরে যাওয়ার শেষ আশাটুকু ভেঙে যায়। তার নিষ্পাপ মনটা আবারও এক গভীর উদাসীনতায় ডুবে যায়। সময়ের চাকা নীরবেই ঘুরতে শুরু করে, আর চার দেয়ালে সেই নিষ্পাপ শৈশব এখন যৌবনের দোরগোড়ায় হাজির হয়। খেসরি এখন এক যুবতী হয়ে উঠেছে, কিন্তু তার জীবনের চেনা রুটিনগুলো এখনও একটুও বদলায়নি। রোজ সকালে তার বাবা বাইরে থেকে দরজা তালা লাগিয়ে বেরিয়ে যেত, আর সন্ধ্যা নামলে সে দরজা খুলে দিত। সেই দম বন্ধ করা প্রায় অন্ধকার ঘরের ভেতরে খেসরি নিজের মতো সাজগোজ করত, আর ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে নিজেই বসে থাকত। এখন সে নিজের শরীরের ভেতরে নতুন কিছু আর অজানা পরিবর্তন অনুভব করতে শুরু করেছিল, যা একদমই প্রাকৃতিক এবং যা একজন প্রাপ্তবয়স্ক নারী অনুভব করে। কিন্তু দুনিয়া থেকে পুরোপুরি আলাদা থাকায় খেসরির মন তখনও শৈশবের সরলতায় আটকে ছিল। সে কখনো বাইরের দুনিয়া দেখতে পায়নি, অন্য কোনো মানুষের সঙ্গেও মেশেনি। তাই তার পক্ষে শৈশবের শেষ আর যৌবনের শুরুর পার্থক্যটা বোঝা প্রায় অসম্ভব ছিল। সে প্রতিদিন নিজের বাবার জন্য খুব যত্ন করে রান্না করত। একদিন ঘরের দেয়ালের একটা পেরেক ঢোকানোর সময় হঠাৎ করেই একটা ফুটো হয়ে যায়। সেই ছিদ্র দিয়ে খেসরি প্রথমবার যখন বাইরে তাকায়, তখন চোখের সামনে পুরো দুনিয়াটাই বদলে যায়। সে বাইরে খোলা আকাশ দেখতে পায়, বাচ্চাদের খেলাধুলা করা আর গ্রামের মানুষদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকতে দেখতে পায়। সেই একটা ফুটো তার মনকে উথাল পাথাল করে দেয়। সেই রাতে ভূষণ তার কাজ করে বাড়ি ফিরে আসলে খেসরি তার মনের সব প্রশ্ন নিয়ে বাবার কাছে জানতে চায়। সে আবারও সেই একই প্রশ্ন করে বলে সে বাইরে যেতে পারবে না কেন। কিন্তু অসহায় ভূষণের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। ব্যাপারটা এড়োনোর জন্য সে আবারও সেই পুরনো কথাই শোনায় যে বাইরে গেলে তার ছোঁয়াচে রোগ হয়ে যাবে। কিন্তু তার এখন বুঝতে বাকি নেই যে এটা মিথ্যা কথা। যদি সত্যি কোনো রোগ থাকতো তবে বাইরে এত এত মানুষ কিভাবে বেঁচে আছে। কষ্টে খেসরি বলে ওঠে, হয়তো আমি এই কালো অন্ধকার ঘরের ভেতরে দম বন্ধ হয়েই মারা যাব। এই কথাটি ভূষণের বুকে তীরের মতো গিয়ে আঘাত করে। খেসরি এখন অভিমান করে তার বাবার কোনো কথারই উত্তর দিচ্ছিল না। টানা 2 দিন না কথা বলায় ভূষণ তার ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছিল। তাই পরদিন সে যখন কাজে যাচ্ছিল তখন সে ঘরের ভেতরের দরজাটা খোলা রেখে চলে যায়। যাওয়ার আগে সে তার মেয়েকে বলে, আমি চাইলেও তোমাকে দুনিয়া থেকে বাইরে বের করতে পারবো না, কিন্তু তোর এই ছোট্ট পৃথিবীটাকে হয়তো একটু নিশ্চয়ই বড় করতে পারি। সে তাকে ঘরের সামনের উঠান পর্যন্ত যাওয়ার পারমিশন দিয়ে দেয়, কিন্তু কড়াভাবে জানিয়ে দেয় যে বাড়ির বাইরে একটা পাও রাখা যাবে না। এত বছরের বন্দি জীবনের পর প্রথমবার খোলা উঠানে পা রাখা মাত্রই এক ম্যাজিক হয়ে যায়। সোনালি রোদের আলো আর দ্রুত বয়ে চলা মুক্ত বাতাসে সে খুশিতে মেতে ওঠে। খেসরির কাছে এই অল্প স্বাধীনতাই ছিল অনেক বড় দোয়া, যা তার পৃথিবীকে কিছুটা হলেও খুব সুন্দর করে তুলেছিল। তবে হঠাৎ করেই উঠানে দাঁড়িয়ে থাকা খেসরির নজর পড়ে বাইরে হেঁটে যাওয়া গ্রামের এক ছেলের উপরে। তাকে দেখা মাত্রই সে তার শরীরের ভেতরে এক অদ্ভুত শিহরণ অনুভব করতে শুরু করে। এমন অজানা ফিলিং সে আগে কখনোই ফিল করেনি। কিন্তু এদিকে সেই দিন গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। মঙ্গলকে একটা মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় গ্রামের লোকরা ধরে ফেলে। এর ফলে তাকে গ্রামবাসীদের মারাত্মক ক্ষোভের মুখোমুখি পড়তে হয়। গ্রামবাসীরা তাকে জানোয়ারের মতো পেটাতে শুরু করে। রাত হলে হঠাৎ করেই ভূষণ বাইরে থেকে কারো একটা আতঙ্কিত গলার আওয়াজ শুনতে পায়। ভূষণ বাইরে আসলে দেখতে পায় মঙ্গলের বাবা তার আধমরা ছেলেকে নিয়ে এসেছে। সেই মারধরের জন্য মঙ্গলের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। ভূষণও তার ট্রিটমেন্ট দেওয়া শুরু করে দেয়। দেয়ালের সেই ছোট্ট ছিদ্র দিয়ে খেসরি সবটাই দেখছিল। দেখা যায় মঙ্গলের চোটগুলো বেশিরভাগই তার শরীরের নিচের গোপনাঙ্গে লেগেছিল। সেই ছিদ্র দিয়ে দেখতে দেখতে খেসরির মনে বছরের পর বছর জমে থাকা অনেক প্রশ্নের ধুলো হঠাৎ করে পরিষ্কার হতে শুরু করে। প্রথমবার সে একজন নারী আর একজন পুরুষের শারীরিক গঠনের আসল তফাৎটা বুঝতে পারে। কিন্তু এই নতুন সত্য তার মনের ভেতরে আরও একটা প্রশ্ন জাগিয়ে দেয়। যদি নারী আর পুরুষ দেখতে এমন হয়, তবে সে নিজে আসলে কি? সে নিজের আসল পরিচয় খোঁজার এই গোলকধাঁধায় পুরো হারিয়ে ফেলে। সারা রাত এই গভীর চিন্তায় পড়ে সে ছটফট করতে শুরু করে। পরদিন সকালে মঙ্গলকে দেখা যায় সে এখনও যন্ত্রণায় ছটফট করছে। এদিকে তার বাবা ভূষণের সামনে কাঁদতে কাঁদতে বলে যে কোনো উপায় যেন তার ছেলেকে সুস্থ করে দেওয়া হয়। সে জীবনভর এই উপকার কখনো ভুলবে না। কিন্তু একজন সৎ কবিরাজ হওয়ায় ভূষণ তাকে কোনো মিথ্যা সান্ত্বনা দিতে পারে না। মঙ্গলের গোপন অঙ্গে এতটাই মারাত্মক আঘাত লেগেছে যে সে আর কখনো বাবা হতে পারবে না, এবং একটা নর্মাল বিবাহিত জীবন সে কখনোই কাটাতে পারবে না। ভূষণের এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই মঙ্গল চুপ হয়ে যায়। সে বুঝতে পারে এখন তার জীবনের পুরো ভিত্তিটাই শেষ হয়ে গেছে। এখন সে আর নিজের পুরুষত্বের প্রমাণ দিতে পারবে না। এখন কাজে যাওয়ার সময় ভূষণ খেসরিকে কড়াভাবে বলে যায় সে যেন নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখে। কিন্তু বাবা চলে যেতে সে আর নিজেকে আটকে রাখতে পারে না।
সে আস্তে আস্তে সেই বাইরের ঘরের দিকে এগিয়ে যায়। সেখানে মঙ্গলকে দেখা যায় সে অঝরে কাঁদছিল। খেসরি কোনো কথা না বলে তাকে খাওয়ার জন্য পানি দেয় এবং চট করে নিজের ঘরে ফিরে আসে। নিজের ঘরে ফিরে তার মন ব্যাকুল হয়ে যায়। সে সাথে সাথে একটা পুরনো বক্স খুলে ফেলে এবং তাতে রাখা তার বাবার আয়ুর্বেদ আর শরীর বিজ্ঞানের সব বই বাইরে বের করে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সে বুঝে যায় প্রকৃতি মানুষকে কেবল দুইটা ভাগে ভাগ করেছে, প্রথমত নারী আর দ্বিতীয়ত পুরুষ। কিন্তু যখন সে বইয়ে থাকা ছবির সঙ্গে নিজের শরীর মিল খোঁজার চেষ্টা করে, তখন যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে সেই ভয়ঙ্কর সত্যিটা ফিল করে যে তার শরীরের গঠন এই বইয়ে ছাপা নারী বা পুরুষের কোনো ছবির সঙ্গে মিলছিল না। ঠিক সেই মুহূর্তে বইয়ের পাতার মাঝে খেসরির জীবনের প্রথমবার নিজের সেই অসম্পূর্ণতা আর নিজের এক আলাদা বাস্তবতার গভীর ধাক্কাটা পেয়ে যায়। ছোটবেলায় খেসরি তার বাবার কাছ থেকে একটা গল্প শুনেছিল। গল্পটা ছিল এমন এক লোকের যে নিজের হাতের ভাগ্যরেখা পছন্দ না হওয়ায় একটা ধারালো অস্ত্র দিয়ে নিজেই নতুন রেখা তৈরি করেছিল, আর এমনটা করে সে নাকি নিজের ভাগ্যটাই বদলে ফেলেছিল। নিষ্পাপ খেসরি সেই কাল্পনিক গল্পকে নিজের জীবনে সত্যি বলে ধরে নেয়। নিজের এই অসম্পূর্ণতার সঙ্গে লড়াই করতে গিয়ে সে এক অত্যন্ত ভয়ঙ্কর কাজ করে বসে। প্রকৃতির তৈরি নিয়মকে নিজের মতো করে বদলে দেওয়ার আশায় সে একটা ধারালো জিনিস দিয়ে নিজেরই গোপন অঙ্গে সজোরে আঘাত করে বসে। এদিকে মঙ্গলের অবস্থারও কিছুটা উন্নতি হচ্ছিল, তাই সে তার বাবার সঙ্গে বাড়ি ফিরে যায়। কিন্তু ভূষণ যখনই দরজা খোলে তখনই খেসরির এই অবস্থা দেখে আঁতকে ওঠে। খেসরি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সে দেরি না করে সঙ্গে সঙ্গে খেসরির ট্রিটমেন্ট করে কোনো রকমের প্রাণ বাঁচায়। সেই রাতে ভূষণ কোনোভাবেই ঘুমাতে পারছিল না। সে আবারও সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করে। একদল মানুষ তার সন্তানকে তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। পরের দিন খেসরির জ্ঞান ফিরে আসে। তার মনে জীবন আর মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক করতে শুরু করে। সে মনে খুব কষ্ট নিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, সত্যিই কি পরজন্ম বলে কিছু হয়? সন্তানের এমন কথায় ভূষণের মন কষ্টে ভরে ওঠে। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমি যখন তোকে আমার পূর্বজন্মের কোনো পাপের শাস্তি হিসেবে মনে করি না, তবে এই পরজন্মের মতো কোনো জিনিসই বাস্তবে হয় না। এবার ভূষণ ডিসিশন নেয় সে আর নিজের সন্তানকে এভাবে অন্ধকারে রাখবে না। সে খেসরিকে সত্যটা জানিয়ে দেয় যে সে কখনো মা হতে পারবে না এবং একজন সাধারণ মেয়ের মতো সংসারে জীবন কাটাতেও পারবে না। কিন্তু তার দেখা দৃষ্টিভঙ্গি এই দুনিয়ার মানুষের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে খুব সহজভাবে শান্ত গলায় বলে, এটা তো আমার কোনো খামতি বা দোষ নয়, কারণ আমাকে সৃষ্টিকর্তা নিজেই এমন করে বানিয়েছে। অসম্পূর্ণতা তো আসলে কম বেশি সবার মধ্যেই থাকে। যেমন কেউ তো জন্ম থেকেই অন্ধ হয়, কেউ মুখে বলতে বা কানে শুনতে পায় না, তো কারোর আবার জন্ম থেকে বুদ্ধি কম থাকে। এগুলো তো মানুষের শরীরে এক একটা খুঁত। তাহলে আমি নিজেকে এত আলাদা কেন ভাববো? খেসরির মুখে এমন সব ফিলোসফিক্যাল কথাবার্তা শুনে ভূষণের বুকের ভেতরে ভয় যেন কমে যায়। সে সমাজে সেই তেতো আর কুৎসিত সত্যটাকে খেসরির সামনে প্রকাশ করে। সে চিৎকার করে বলে ওঠে, এই নিষ্ঠুর সমাজ তোর মতো মানুষদেরকে কখনো নিজেদের অংশ বলে মনে করে না। এই দুনিয়ায় তোদের শুধুমাত্র ঘৃণার চোখেই দেখা হয়। তাই তোকে জীবনভর নিজেকে এই দুনিয়ার নোংরা নজর থেকে বাঁচিয়ে চার দেয়ালের মধ্যে লুকিয়ে রাখতে হবে। বাবার এই কথাগুলো শুনে এবার তার ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। ভূষণ যখন রাগ করে ঘর থেকে বাইরে চলে যাচ্ছিল, খেসরি তখন পেছন থেকে ডেকে একটা কড়া হুঁশিয়ারি দেয়। সে চেঁচিয়ে বলে, আমি এই অন্ধকারের মধ্যে থাকতে পারবো না। আমাকেও বাইরে যেতে হবে। পায়ের নিচে খোলা মাটি আমাকে অনুভব করতে হবে। আমাকে নদীর জলে ভাসতে হবে আর এই মুক্ত আকাশের নিচে ডানা মেলতে হবে। যদি এই সাধারণ জিনিসগুলো আমার ভাগ্যে না থাকে, তবে ধরে নিও তোমার এই লাড্ডু আর মাত্র 3-4 দিনের অতিথি। এতটুকু বলে সে নিজের ঘরের দরজাটা সজোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দেয়। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা এক অসহায় বাবা নিজের মেয়ের জীবনের এই কথা ভেবে চিন্তায় পড়ে যায়। এখন তার মনে খেসরির জন্য চিন্তা দিন দিন বেড়েই যাচ্ছিল। সে সারা রাত দরজার বাইরে একা বসে চিন্তা করছিল যে কিভাবে নিজের সন্তানকে বাঁচানো যায়। অনেক ভেবে সে নিজের মেয়ের খুশির জন্য সামাজিক সব নিয়মকানুন আর প্রকৃতির তৈরি নিয়মের বিরুদ্ধে গিয়ে এক রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন ভূষণ নিজের প্রাণটাকে কাজে লাগানোর জন্য মঙ্গলের বাবার সঙ্গে গিয়ে দেখা করে। মঙ্গলের বাবাও নিজের ছেলের এই শারীরিক অবস্থা নিয়ে এক গভীর মানসিক কষ্ট আর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। তার এই চিন্তাই তাকে কুরে কুরে খাচ্ছিল যে এখন তার বংশের নাম কিভাবে এগোবে, আর সমাজ যদি কোনোভাবে মঙ্গলের এই কথা জানতে পারে তবে তাদের পরিবারে কি হবে। ব্যাস এই সুযোগটাই কাজে লাগায় ভূষণ। পরের দিন গ্রামে কোনো হইচই বা ধুমধাম ছাড়াই তাদের দুইজনের বিয়ে হয়ে যায়। এরপর যখন বিয়ের সময় খেসরি তখন তার বাবার গলা জড়িয়ে কাঁদতে শুরু করে। কিন্তু যখনই কান্না শব্দ বাইরে চলে আসে, সেখানে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা এক মুহূর্তের জন্য পুরোই থমকে যায়। সেই আওয়াজটা কোনোভাবেই একজন নরম মেয়ের গলার মতো ছিল না। তাতে কেমন যেন একটা অদ্ভুত ভারী ভাব ছিল। গ্রামবাসীদেরকে এভাবে সন্দেহের চোখে তাকাতে দেখে ভূষণ সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নেয় এবং একটা গল্প বানিয়ে বলে। সে বলে, নিজের মরামাকে মনে করে আমার লাড্ডুর গলাটা একেবারে বসে গেছে, তাই মেয়ের গলার আওয়াজটা এমন ভারী শোনাচ্ছে।
অবশেষে ভূষণ চোখের জল ফেলে তাকে বিদায় দেয়। এদিকে তার মনের ভেতরে এক অদ্ভুত আনন্দের হাওয়া বইছিল, কিন্তু তার এই খুশি বেশি সময় টিকছিল না। রাত হতেই মঙ্গল বাসর ঘরে ঢুকে পড়ে, তবে ঘরে এসে এসে খিস্ট্রিকে লণ্ঠনটা নিভিয়ে দিতে বলে। এরপর মঙ্গল খিস্ট্রিকে বলে, এটা তো পুরো জীবনভরের একটা সম্পর্ক, তাই আমি তোমার সঙ্গে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। সে নিজের জীবনের সত্যটা খুলে বলে যে একজন স্ত্রী যে সুখের আশা তার স্বামীর সঙ্গে করে, সেই সুখ সে জীবনেও কোনোদিন তাকে দিতে পারবে না। মঙ্গলের সত্যিটা শোনার পর খিস্ট্রি ভাবে এবার তাকেও তার সত্যিটা জানানো উচিত। সে কোনো রকমের দ্বিধা না করে নিজের আসল সত্যটা মঙ্গলের সামনে পুরো পরিষ্কার করে দেয়। খিস্ট্রির এই আসল রূপ দেখার পর মঙ্গল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এরপর দুজন একে অপরের এই গোপন রহস্যকে জীবনভর দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখার ওয়াদা করে। হঠাৎ করেই মঙ্গল কেমন যেন পাগলের মতো জোরে জোরে হাসতে শুরু করে, তবে তার সেটা আনন্দের ছিল না। সে আসলে নিজের ভাগ্যের সেই ভয়ঙ্কর পরিণতির উপর হাসছিল, যা তাদের দুজনের জীবনে এমন এক নিষ্ঠুর খেলা খেলেছিল। পরের দিন খিস্ট্রি বাকিদের মতো গ্রামের পুকুরে জল ভরতে যায়। সেখানে গ্রামের অনেক মহিলারাও ছিল। এরই মধ্যে এক মহিলা খুব করে কান্নাকাটি করতে শুরু করে। সেই মহিলা ছিল নিঃসন্তান, তার কোনো রকমের বাচ্চা ছিল না। সে কাঁদতে কাঁদতে অন্য মহিলাদেরকে বলছিল যে পরিবারের লোকজন তার উপরে ভীষণ প্রেসার দিচ্ছে। যদি সে জলদি কোনো বাচ্চার জন্ম দিতে না পারে তবে তার স্বামী আবারও নতুন করে বিয়ে করবে। এই কথা শুনে খিস্ট্রির মনটা একেবারেই গলে যায়। বাড়ি ফিরে সে মঙ্গলের সঙ্গে একটা আইডিয়া শেয়ার করে। সে বলে, আমি আমার বাবার কাছ থেকে আয়ুর্বেদের খুব ভালো জ্ঞান নিয়েছি, কেন আমি তার মতো গ্রামের মানুষদেরকে চিকিৎসা করা শুরু করছি না? এতে ওই অসহায় মানুষের উপকার হবে আর আমাদের ঘরেও দুটো পয়সা আসবে। সেই মহিলার চিকিৎসার জন্য তারা জঙ্গল থেকে কিছু বিশেষ জড়িবুটি নিয়ে আসে। মঙ্গলও তার সঙ্গে রাজি হয়ে যায়। জঙ্গল থেকে ফেরার পথে খিস্ট্রির নজর পড়ে পাশে বয়ে চলা একটা নদীর উপরে। দিনের আলোতে মানুষের ভয় সে কখনো ঘর থেকে বাইরে বের হতে পারত না, কিন্তু আজ সে নিজেকে আটকে রাখতে পারে না, তাই ছুটে যায় নদীতে ঝাঁপ দেয়। আজ সে নিজেকে সব রকমের বন্ধন থেকে পুরোপুরি মুক্ত ফিল করছিল। সে জলের ঢেউয়ের সাথে মন ভরে খেলা করছিল, কিন্তু নদীর তীরে দাঁড়িয়ে থাকা মঙ্গল তখন থরথর করে কাঁপছিল। তার মনে শুধু একটাই ভয় ছিল, যদি কেউ এই খিস্ট্রিকে এই অবস্থায় দেখে ফেলে তবে তার আর নিস্তার নেই, কারণ তার এই গোপন রহস্য এখন পর্যন্ত মঙ্গলই জানে। গ্রামের আর কোনো মানুষ এখন পর্যন্ত জানে না। পরদিন সকাল হতেই সে সেই অসহায় মহিলার বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তাকে জড়িবুটি দিয়ে তৈরি করা ঔষধ দিয়ে দেয়। এরপর বাড়ি এসে খিস্ট্রি গতরাতের জঙ্গলে মঙ্গলের সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানায়। মঙ্গলকে একটু খুশি করার জন্য খিস্ট্রি মঙ্গলের সেই পুরনো প্রেমিকাকে সবার চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে ডেকে আনে, যাতে তারা দুজন একান্তে কিছু সময় কাটাতে পারে। নিজের প্রেমিকাকে হঠাৎ করে ঘরের ভেতর দেখে মঙ্গল ভীষণ ঘাবড়ে যায়, কারণ মেয়েটি মঙ্গলের শারীরিক অবস্থা সম্পর্কে বিন্দুমাত্র জানত না। তবে মঙ্গল অনেক কষ্টে নিজের জীবনে সেই ভয়াবহ সত্যটা জানিয়ে দেয়। এই সত্য শোনা মাত্রই সেই মেয়ের আসল পরিচয় বেরিয়ে আসে। তার ভালোবাসা মঙ্গলের আত্মার সঙ্গে ছিল না, বরং ছিল শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য। সে মঙ্গলকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এই সব কিছু আড়াল থেকে দেখে খিস্ট্রির মন ভীষণ খারাপ হয়ে যায়। সে ভাবতে শুরু করে দুনিয়ার সব মানুষই আসলে স্বার্থপর, সবারই আসলে কোনো না কোনো কমতি অবশ্যই রয়েছে। এর কিছুদিন পর সেই নিঃসন্তান মহিলা খিস্ট্রির বাড়িতে খুব খুশি হয়ে এক বাটি পায়েস নিয়ে হাজির হয়। সে আনন্দের চোখে জল নিয়ে জানায় যে খিস্ট্রির দেওয়া সেই জড়িবুটি অলৌকিক কাণ্ড ঘটিয়েছে এবং সে মা হতে চলেছে। এই সুখবরটা শোনা মাত্রই খিস্ট্রির পুরো পরিবার খুশিতে মেতে ওঠে, আর দেখতে দেখতে এই খবর পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। পরদিন থেকেই তাদের দরজার সামনে চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে মানুষের লম্বা লাইন লেগে যায়। মঙ্গল এবং তার পুরো ফ্যামিলি খিস্ট্রির এই মহৎ কাজের জন্য তার পাশে এসে দাঁড়ায়। বাবা ভূষণের কান পর্যন্ত যখন মেয়ের এই সাফল্যের কথা পৌঁছায়, সে দূর থেকে নিজের মেয়েকে এক নজর দেখার জন্য ছুটে আসে। তাকে এতটা খুশি আর সবার সামনে সম্মানিত হতে দেখে বুড়ো বাবার মনটা আনন্দে ভরে ওঠে, কিন্তু এর সাথে সাথে একটা গভীর আতঙ্ক ও ভয় তার মনের ভেতরে তাড়া করতে শুরু করে। যেদিন এই গ্রামের মানুষেরা আসল সত্যিটা জেনে যাবে তখন কি হবে? এদিকে মঙ্গল আর খিস্ট্রির সম্পর্ক এক অদ্ভুত মানসিক বন্ধনে দিন দিন মজবুত হতে শুরু করে। মঙ্গল একদিন খিস্ট্রিকে বলে যে সে তাকে সামাজিক মর্যাদা, খুশি আর আশ্রয় ছাড়া স্বামী হিসেবে আর কিছুই দিতে পারবে না, তবে তার কাছে এইটুকুই ছিল তার পুরো পৃথিবী। তবে ভাগ্যের লিখন হয়তো অন্য কিছু ছিল। গ্রামের মন্দিরে একদিন এক দেবীর বিশেষ পূজার দিন ধার্য করা হয়। পুরনো ঐতিহ্য আর নিয়ম অনুযায়ী গ্রামের সমস্ত নারীরা একসঙ্গে নদীর ঘাটে পবিত্র স্নান করতে যাবে। বাকি মহিলাদের সাথেও খিস্ট্রিকে অনিচ্ছা সত্ত্বেও নদীতে যেতে হয়। সে যখন স্নান করছিল ঠিক তখনই হঠাৎ করেই এক মহিলা নজর পড়ে তার উপরে, আর তখন বছরের পর বছর লুকিয়ে রাখা সেই জঘন্য সত্যটা সবার সামনে উন্মোচিত হয়ে যায়। সত্য সামনে আসতেই সেই মহিলা চিৎকার করে ঘাটে থাকা সমস্ত নারী এবং পুরুষদেরকে জড়ো করে। যে চোখে কাল পর্যন্ত খিস্ট্রির জন্য অগাধ শ্রদ্ধা আর সম্মান ছিল, আজ তা এক নিমিষেই তীব্র ঘৃণা, অবহেলা আর আতঙ্কে ভরে যায়। সবাই তাকে কুৎসিত নজরে দেখতে শুরু করে। সবাই চেঁচিয়ে বলতে থাকে যে দেখো দেখো, একটা হিজড়ে গোসল করতে এসেছে। ঠিক সেই মুহূর্তে সে প্রথমবার রিয়েলাইজ করতে পারে যে কোনো ছোঁয়াচে রোগ আসলে তার শরীরে নেই,
বরং এই পুরো সমাজটাই মানসিকতায় রয়েছে। সেখানে থাকা সবাই তাকে মারতে শুরু করে। সেই শয়তানদের ভিড়ে হঠাৎ করেই এমন একটা মুখ সামনে আসে যা দেখে খেচড়ির আত্মা পর্যন্ত ভেতর থেকে কেঁপে ওঠে। নিজের প্রাণ আর সমাজের চোখে সম্মান বাঁচানোর জন্য মঙ্গলও সেই নিষ্ঠুর ভিড়ের মধ্যে অংশ নিয়েছে এবং খেচড়ির উপরে সজোরে আঘাত করছিল। ঠিক সেই মুহূর্তে এই তৃতীয় সত্যটা প্রমাণ হয়ে যায় যে নপুংসক আসলে সে নয় যে সন্তান জন্ম দিতে পারে না, বরং আসল নপুংসক তো সে যার মনের ভেতরে রয়েছে স্বার্থপরতা। ঠিক তখনই গ্রামের কেউ একজন ছুটে গিয়ে ভূষণকে এই খবর দেয়। খবর পাওয়া মাত্রই বৃদ্ধ বাবা পাগলের মতো নদীর ঘাটের দিকে ছুটে আসে। সে সবার সামনে হাঁটু গেড়ে হাত জোর করে নিজের সন্তানের জন্য প্রাণভিক্ষা চাইতে শুরু করে। কিন্তু সে স্বার্থপরদের ভিড়েও তাকেও কি রেহাই দেয় না, বরং বুড়ো মানুষটিকেও পেটাতে শুরু করে। অথচ এরা সবাই ছিল সেই মানুষ যাদের ভূষণ নিজে ফ্রিতে চিকিৎসা করে আসছিল। কিন্তু আজ এই সমাজ তার এই প্রতিদান দিল। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের মুভিটা। বন্ধুরা, কেমন লাগলো এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।